হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অফ এসবিআর এডটেক। আজকে তোমাদেরকে বোঝানো হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। থার্ড সেমিস্টারে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার রয়েছে জিওমরফিক প্রসেস, অর্থাৎ ভূমিরূপ কি করে গঠন হয়। কখনো ভেবে দেখেছো পৃথিবীতে কোথাও পাহাড় পর্বত রয়েছে, আবার কোথাও নদী রয়েছে, সেগুলো কি করে তৈরি হলো? কোনো মানুষ গিয়ে কি সেগুলো তৈরি করলো, নাকি নিজে নিজেই তৈরি হলো? এবং নিজে নিজে যদি তৈরি হয় সেটা কিভাবে তৈরি হলো আজকে খুব সহজে অ্যানিমেটেড নোটসের দ্বারা আমরা বুঝে নেব। দেখে নাও, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অ্যাকচুয়ালি ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়া। দেখো, ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া পৃথিবীর যেটা ভেতরেও ঘটে, আবার পৃথিবীর বাইরেও ঘটে, আর সেটা দিয়ে ভূমির রূপ চেঞ্জ হয়। স্যার, ভূমির বাইরে ঘটে মানে পৃথিবীর বাইরে ঘটে, এটা তো আমরা বুঝতে পারছি। পৃথিবীর ভেতরে ঘটে কি করে? দেখো, ভূমিকম্প সেটা কিন্তু পৃথিবীর ভেতরেই হয়, আর সেটা হওয়ার পরে কোথাও মাটিটা উঁচু হয়ে যায়, কোথাও মাটিটা নিচু হয়ে যায়, তাই না? কোথাও মাটিতে ফাটল ধরে যায়, সেটাও এক ধরনের ভূমিরূপ প্রক্রিয়া। আমরা ভালো মতো এটা বুঝে নেব। দেখো, এখানে সংজ্ঞা দেওয়া আছে, আর অন্তঃশক্তি বলতে ভেতরের শক্তিকে বোঝানো হয়েছে, বহির্জাত শক্তি মানে বাইরের শক্তি, বহির মানে হচ্ছে বাহির। ঠিক আছে? ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার কয়েকটা ভাগ রয়েছে। একটা হচ্ছে পৃথিবী, পার্থিব। পার্থিব মানে কি? পৃথিবীর প্রক্রিয়া। আরেকটা হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া। পৃথিবীতে ধরে নাও বৃষ্টি হলো, সেটার ফলে কি হয়? একটা জায়গাতে ধরে নাও একটা কোনো পাহাড় রয়েছে, এই পাহাড়টার উপরে 1 কোটি বছর ধরে, দীর্ঘ 1 কোটি বছর ধরে প্রতিদিন যদি বৃষ্টি হয়, তাহলে পাহাড়টার হাইট কমে যাবে নাকি বেড়ে যাবে? পাহাড়টার উপরে যদি 1 কোটি বছর ধরে বৃষ্টি হয়, অবশ্যই সেটা কমে যাবে। যেমনটা আমাদের বাড়িতে হয়, যেখানে বৃষ্টির জলটা পড়ে সেখানে একটা গর্তের সৃষ্টি হয়ে যায়, সেরকম এই পাহাড়টাও ক্ষয় হয়ে যাবে 1 কোটি বছরে। সেরকম এই প্রক্রিয়াটাকে বলা হয় পার্থিব প্রক্রিয়া। কেননা এটা পৃথিবীর ভেতরের শক্তি দ্বারাই ঘটছে। বৃষ্টি পৃথিবীর ভেতরেরই শক্তি, পৃথিবীর জল দিয়েই তৈরি। কিন্তু মহাজাগতিক প্রক্রিয়া মানে কি? মহাজাগতিক প্রক্রিয়া মানে বাইরের থেকে কোনো উল্কাপিণ্ড এলো, উল্কাপিণ্ড যেই জায়গাতে পড়বে সেই জায়গাটা বিশাল গর্তের সৃষ্টি হয়ে যাবে, আর ভূমির রূপ চেঞ্জ হয়ে যাবে, ভূমির রূপ গঠন হয়ে যাবে, অন্য অন্য একটা লেকের মতো একটা গর্ত সৃষ্টি হয়ে যাবে। সেটা হলো একটা মহাজাগতিক প্রক্রিয়া, অথবা সেটা একটা মহাজাগতিক বস্তু এসে যখন গর্ত সৃষ্টি করলো, সেটাকে বলবো মহাজাগতিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। আবার এটা এটুকুতে বুঝলেই হয়ে যাবে, আর দরকার নেই। এবার পার্থিব প্রক্রিয়া যেটা পৃথিবীর ভেতরে ঘটে, সেটা একটা হচ্ছে অন্তর্জাত, মানে পৃথিবীর মাটির ভেতরে ঘটে, যেমন ভূমিকম্প। আরেকটা হচ্ছে বহির্জাত। বহির্জাত মানে বাইরের যে শক্তিগুলো। ভালো মতো আমি তোমাদেরকে শর্টকাটে এবং খুব সহজে অ্যানিমেটেড নোটসের দ্বারা বুঝিয়ে দেব। আর বলে রাখি, পুরোপুরি এমসিকিউ বেসড হবে, কোনো এমসিকিউ তোমাদের বাদ যাবে না। তুমি যদি কোনো হায়ার র্যাঙ্কের পরীক্ষার জন্য দেখছো, তুমি কিন্তু ইন ডিটেলে এখানে পাবে। পার্থিব প্রক্রিয়া তাহলে আমরা বললাম যেটা পৃথিবীর ভেতরে ঘটে। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিয়ে দিই, ম্যাগমা। যেমন ভলক্যানো অথবা আগ্নেয়গিরি, তোমরা জানো আগ্নেয়গিরির আগুনটা কোথায় থাকে? পৃথিবীর ভেতরে থাকে। সেটা যদি আগ্নেয়গিরি আগুনটা বাস্ট হয়ে বেরিয়ে আসে, তারপর তার আশেপাশে গিয়ে সেগুলো শুকিয়ে যায়, আগুনটা বের হয়ে যদি শুকিয়ে যায়, সেখানে কি তৈরি হবে? আগ্নেয় শিলা বা আগ্নেয় পাথর তৈরি হবে। সেটা দিয়েও তো একটা ভূমিরূপ গঠন হলো, তাই না? তো এই মহাজাগতিক প্রক্রিয়াটাও আমি একটু আগে বোঝালাম, ঠিক না? এই যে উল্কাপিণ্ড এলো এবং বিশাল গর্তের সৃষ্টি হলো। তোমরা যদি একটা ফটো দেখতে চাও, এই যে এটা সার্চ করবে, অ্যারিজোনা প্রদেশের ব্যারিঞ্জার ক্রেটার, ওখানে একটা উল্কা পড়েছিল এবং বিশাল এরকম একটা গর্ত সৃষ্টি হয়েছিল। এবার আমরা বুঝে নেব ওই যে পার্থিব প্রক্রিয়া, সেটার দুটো ভাগ ছিল, একটা হচ্ছে অন্তর্জাত আর একটা হচ্ছে বহির্জাত। বহির্জাতকে ইংলিশে বলে এক্সোজেনেসিস। এবার এক্সোজেনেসিস মানে কি? এক্সো মানে এক্সিট, এক্সিট মানে কি? বাইরে, এক্সিট মানে কি? বাইরে। এক্সো মানে যেটা বাইরে ঘটে, বাইরের যেটা শক্তি, সেটা কি কি হতে পারে? নদী হতে পারে, বৃষ্টি হতে পারে, হাওয়া হতে পারে, ঠিক আছে? বায়ুমণ্ডল থেকে আসা সৌরশক্তি অবধি হতে পারে। বহির্জাত শক্তির কয়েকটা উদাহরণ দেখি। উষ্ণতা রয়েছে, উষ্ণতা কোথার থেকে আসে? বাইরের থেকে। তারপর বৃষ্টিপাত রয়েছে, বৃষ্টিপাত কোথার থেকে? বাইরের থেকে। বায়ুচাপ মানে বায়ু কোথায় চলাচল করে? বাইরে। আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, মেঘ বাইরে থাকে। নদ নদী, বায়ু প্রবাহ, হিমবাহ, ভৌমজল। ভৌমজলটা অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত না বহির্জাতের মধ্যে, ওকে, এটা হবে না।
সমুদ্র স্রোত, তরঙ্গ এবং জোয়ার ভাটা, এগুলো দিয়ে ভূমিরূপ চেঞ্জ হয়। এবার তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দিই যে বহির্জাত প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি হয় না। ধরে নাও একটা জায়গাতে নদীর শেপটা যে রয়েছে, নদী একটা পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছে, এখন ও আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে এক সময় সে কিন্তু সোজা হয়ে যাবে। কারণ কি, সেই নদী এখন আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু যখন বন্যা আসে সে একদম অনেক জল নিয়ে আসে। আর এর জল আনার ফলে কি হচ্ছে, সেই যে মাটিগুলো সেগুলোকে ধাক্কা দিয়ে নিয়ে চলে যায়। এভাবে 1 বছর 2 বছর 100 বছর পর নদীটা সোজা যাওয়া শুরু করবে। কারণ 100 বছরে সেই যে যত মাটি আছে সে ধুয়ে আর আঁকাবাঁকা বইবে না, সেগুলো কেটে দিয়ে একবারে সোজা বয়ে যাওয়া শুরু করবে। ওকে, তো এটাতে একটু কিন্তু টাইম লাগে, বা হয়তো ধরে নাও 100 বছরও লাগতে পারে, অথবা 1000 বছরও লাগতে পারে। এটা কিন্তু উচ্চতার পরিবর্তন করে। বহির্জাত প্রক্রিয়া যে কোনো জায়গাকে নিচুও করে দিতে পারে, উঁচুও করে দিতে পারে। ওকে, সমগ্র বিশ্বের মধ্যে এটা হয়। ওকে, আর প্রকৃতি প্রকৃতি কি বলছে, ভূপৃষ্ঠের উপরে সৃষ্ট ভূমিরূপ পরিবর্তনকারী ও ভাস্কর্য সৃষ্টিকারী প্রক্রিয়া। বহির্জাত কি করে, পৃথিবীর বাইরে যেগুলো আমরা দেখতে পাই, যেমন পাহাড় পর্বত, তারপর ধরে নাও নদী, এগুলোকে সে সৃষ্টি করে। পৃথিবীর ভেতরে কিছু চেঞ্জ করতে পারে না। যেহেতু ধরে নাও সূর্যের তাপ খুব পড়ছে, মাটির ভেতরে কিছু চেঞ্জ হবে? কিচ্ছু চেঞ্জ হবে না। ধরে নাও খুব বেশি বৃষ্টি পড়লো, এখানকার মাটিটা হয়তো ধুয়ে চলে যাবে, কিন্তু মাটির ভেতরে কিছু হবে? কিচ্ছু হবে না। কিন্তু তোমাকে এবার মনে করিয়ে দিই, ভূমিকম্প হলো। ভূমিকম্প হলে কি হবে? ভেতরের একদম ভেতর অবধি মাটি ফেটে যাবে, কিন্তু বৃষ্টি ওটাকে ফাটাতে পারবে না। তাহলে ভূমিকম্প কি মাটির ভেতরের শক্তি, সেটাকে বলা হয় কি, অন্তর্জাত প্রক্রিয়া। তাহলে আমরা এখানে প্রথমে কি পড়লাম? প্রথমে বহির্জাত পড়লাম, ঠিক আছে, তারপরে অন্তর্জাতটা তোমাকে আমি বুঝিয়ে দিলাম। এবার আরেকটা জিনিস আছে, অবরোহণ ও আরোহণ। অবরোহণ মানে কি আর আরোহণ মানে কি, দুটো জিনিস মনে রাখবে। অবরোহণ মানে কি, নিচে নেমে আসা। বলে না অবরোধ, অবরোধ মানে কি, থামিয়ে দেওয়া। ধরে নাও কারো হাইট থামিয়ে দিল, কোনো একটা পর্বতকে আর বড় হতে দিচ্ছে না, তোমাকে থামিয়ে দিলাম, অবরোধ করে দিলাম, সেটাকে বলে অবরোহণ। আর আরোহণ মানে কি, আরো উচ্চ হন, আরো বড় হন, ঠিক আছে, এভাবে মনে রাখবে। আরোহণ মানে হচ্ছে আরো বড় হওয়া, অবরোহণ মানে থামিয়ে দেওয়া। তাহলে অবরোহণ মানে কোনো একটা কিছু উঁচু হচ্ছে, সেটাকে আরো নিচু করে দেওয়া, উচ্চতা হ্রাস করে দেওয়া, ঠিক আছে, অবরোধ করে দেওয়া তার উচ্চতাটা। আর আরোহণ মানে কি, ওকে এনকারেজ করা, আপনি আরো উচ্চ হন। ওকে, তো উচ্চতা বৃদ্ধি করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় আরোহণ। এবার আমরা যদি দেখি আমাদের ইন্ডিয়ার ম্যাপের মধ্যে, এই যে সবুজ পর্বতগুলো দেখছো, যেটা পশ্চিমঘাট পর্বত, এগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অবরোহণ হয়ে যাচ্ছে। এগুলোর উচ্চতাকে অবরোধ করে দেওয়া হয়েছে। কে করেছে জানো? এই যে এখান থেকে এত বেশি জল বাষ্পীভূত হয়, এখানে এত বেশি মেঘ হয়, মেঘগুলো এত বৃষ্টি ঘটায় এখানে, তো বৃষ্টির জলে এই পর্বতগুলো আস্তে আস্তে মাটিটা ধুয়ে সমান হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পারলে? এখান থেকে সমুদ্র থেকে হাজার হাজার টন টন সেই আমাদের বাষ্পীভূত হচ্ছে জল প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, আর সেটা এখানে এসে বৃষ্টি ঘটাচ্ছে। খুব বেশি বৃষ্টিপাতের জন্য এই পর্বতগুলো হাইটে ছোট হচ্ছে। আর বায়ু যে আছে সমুদ্রের মধ্যে যে রয়েছে, বায়ু বাধা পায় কোনো? যেমন এই যে স্থলের কথা যদি বলি, স্থলে কিন্তু গাছপালা রয়েছে, বিল্ডিং রয়েছে, তো বায়ু এখানে বাধা পাচ্ছে, হাওয়া বাধা পাচ্ছে। কিন্তু সমুদ্রে কিছু আছে বায়ুকে আটকানোর মতো? কিছু নেই, সেগুলো খুব স্পিডে এসে এখানে ধাক্কা খাচ্ছে। আর তুমি বলো, একটা পর্বত হোক আর একটা বাড়ি হোক, সেটাকে যদি 1000 বছর ধরে সেই বায়ুটা ধাক্কা মারতে থাকে, প্রতিদিন মারতে রয়েছে, ধাক্কা মারতে রয়েছে, সেই পর্বতটা কি উঁচু হবে নাকি নিচু হবে? সেই বাড়িটা কি সেখানে থাকবে 1000 বছর পর, যদি প্রতিদিন বায়ুটা ধাক্কা মারে থাকে? যেহেতু কোনো বাধা পাচ্ছে না, তার জন্য এগুলো হচ্ছে আস্তে আস্তে ছোট, কারণ এটাও এদিকে সমুদ্রের কাছে, আর এগুলো সব ছোট হচ্ছে। তাহলে স্যার এই যে অরেঞ্জ কালারগুলো, যেটাকে আমরা লাদাখ বলি বা হিমালয় বলি বা দার্জিলিং বলি, এগুলো কি আস্তে আস্তে বড় হচ্ছে? ইয়েস, এটা আস্তে আস্তে বড় হচ্ছে। এটা আস্তে আস্তে আরোহণ মানে আরো উচ্চ হচ্ছে।
আর এগুলো অবরোধ করে দেওয়া হয়েছে উচ্চতাকে, একে বলে অবরোহণ। ওকে, এটা আরো কি করে উচ্চ হচ্ছে স্যার? কারণ আমাদের ইন্ডিয়ার যে প্লেটটা, এটা একসময় আলাদা ছিল। এর আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম এটা মহাসঞ্চারণ তত্ত্বতে। আবার এটাকে ভালো মতো বুঝিয়ে দিই। এই যে ইন্ডিয়ার প্লেটটা, এটা আগে এখানে ছিল না, এটা আগে এদিকে ছিল। এটা এখানে এসে ধাক্কা খেয়েছে, আর এটা আগের থেকেই ছিল। তো এটা যেহেতু আগের থেকেই ছিল, এটা যেহেতু গিয়ে ধাক্কা খেয়েছে, তুমি যদি এমন হয় যে দুদিকে দুটা মোটা মানুষ বসলো গাড়িতে, আর তুমি একজন পাতলা মানুষ, ওরা যদি বসে, তুমি কি হয় চাপা পড়ে নিচে ঢুকে যাবে, নয়তো উপরে উঠে যাবে। এখানে দুজনের ধাক্কার ফলে এই যে মাঝখানের মাটিটা, ওরা এরকম করে উপরে উঠে গেছে, দুদিকের মাটিটা এরকম করে উপরে উঠে গেছে, যেহেতু এইভাবে এসে ধাক্কা খেয়েছে, এইভাবে উপরে উঠে গেছে। আর স্যার, এটা এখনো ধাক্কা খাচ্ছে, এখনো এটা আস্তে আস্তে উপরে উঠতেছে। প্রতিদিন কি হয় না, এটা 1000 বছরে হয়তো একটু একটু করে বাড়বে, কিন্তু উঁচু হচ্ছে। আর এগুলো প্রতিদিন ক্ষয় হচ্ছে, বুঝতে পারলে? এটাই হচ্ছে ভূমির ওই গঠনকারী প্রক্রিয়া। এরপরে তাহলে আমি ওটা ভালো মতো বোঝাতে পারলাম, অবরোহণ মানে কি, ভূমির উচ্চতা কমে যাওয়া। তারপরে আরেকটা কি বোঝালাম, যে আরোহণ মানে উচ্চতা বেড়ে যাওয়া, তাই না? এরপরে অবরোহণের 3টা হাতিয়ার। অবরোহণ মানে কি, কমে যাওয়া, যে কোনো একটা উচ্চতা কমে যাওয়ার 3টা হাতিয়ার রয়েছে, সেটাকে ভালো মতো বুঝতে হবে। কি হয়? আবহ বিকার হয়, আরেকটা কি হয়, পুঞ্জিত ক্ষয়, আরেকটা কি হয়, ক্ষয়ীভবন। এখানে বুঝিয়ে দিই শর্টকাটে, যে অবরোহণ মানে কি, উচ্চতা কমে যাওয়া। উচ্চতা কমে যাওয়া মানে কি, আস্তে আস্তে ধরে নাও পাহাড়টা আছে, মাটিগুলো ধুয়ে, পাথরগুলো ধুয়ে নিচে পড়ে যাচ্ছে, পাথরটা ভেঙে এক জায়গায় যদি পড়ে থাকে, সেটাকে বলে আবহ বিকার। পুঞ্জিত ক্ষয় মানে কি, পুঞ্জিত ক্ষয় মানে হচ্ছে সেই পাথরটা ভাঙলো, ভেঙে সেখান থেকে পড়ে গেল, সেটাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। ভালো মতো তোমাদেরকে ইমেজ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। আবহ বিকার মানে কি, সেই সূর্যের তাপে পাথরটা ভেঙে যাওয়াকে বলা হয় আবহ বিকার। কিন্তু আবহ বিকারে পাথরটা কোথাও যাবে না, একই জায়গায় থাকবে। পাহাড়ের মধ্যে ধরে নাও একটা পাথর এভাবে রয়েছে, সূর্যের তাপে কি হলো, ওটা ভেঙে গেল। আচ্ছা, যেটা পাথর এভাবে রয়েছে, সেটা একদিন না একদিন তো পড়বে, তাই না? কিন্তু পড়বে যখন, ওটাকে আমরা আলাদাভাবে দেখব। যখন পাথরটা ফেটে গেল, ভেঙে গেল, সেটা বলবো আমরা আবহ বিকার। এক জায়গায় থেকে যদি কোনো ভূমির চেঞ্জ হয়, তাহলে সেটা হচ্ছে আবহ বিকার। এরপরে পুঞ্জিত ক্ষয় মানে কি, সেই যে পাথরটা ভেঙে গেল, একদিন কি হলো, মুষলধারে বৃষ্টি হলো, খুব বৃষ্টি হলো, সেই পাথরগুলো তারপরে নিচে পড়ে গেল, সেটাকে বলে পুঞ্জিত ক্ষয়। স্যার, ওটা কি বৃষ্টি হলেই হবে? না, ওটা পাথরটা জাস্ট ভেঙে নিচে পড়াকেই বলবো আমরা পুঞ্জিত ক্ষয়। সেটা বৃষ্টি দিয়ে হোক, বায়ু দিয়ে হোক, নাকি মানুষ ঠেলা দিল, কোনো ওটা যায় আসে না। জাস্ট পাথরটা ভেঙে গেছে, নিচে পড়ে গেছে, সেটাকে বলবো আমরা পুঞ্জিত ক্ষয়। তাহলে কোনো জিনিস ভেঙে গেল এবং সেটা নিচেও নেমে গেল, সেটাকে বলে পুঞ্জিত ক্ষয়। ওকে, এবার পুঞ্জিত ক্ষয়ের কারণসমূহ কি কি হতে পারে? পুঞ্জিত ক্ষয় হতে গেলে মানে নিচে নামতে হবে, তো খাড়া ঢাল লাগবে, সমান মাটিতে তো আর পাথর নিজে নিজে রোল করবে না। তারপর ভূমিকম্প বা অগ্নুৎপাতের কারণে হয়, যখন অগ্নুৎপাত হয়, সেখানকার পাথর দূর দূর ছিটকে পড়ে, তাই না? তারপর মানুষের কাজ, মানুষ কি করলো, কোনো একটা পাহাড়ে গিয়ে বোম ব্লাস্ট করে দিল, তাই না? বোম সেখানে মাইনিং করে দিল, এর ফলে কি হলো, এর ফলে সেই পাথরগুলো সেখান থেকে অনেক দূর টুকরা টুকরা হয়ে চলে গেল, এটাকেই বলে পুঞ্জিত ক্ষয়। তাহলে কি বুঝলাম, যে কোনো পাথর বা কোনো শিলা এক জায়গায় ভাঙলো এবং সেখান থেকে স্থান পরিবর্তন করে নিচে নেমে গেল, তাকে বলবো আমরা পুঞ্জিত ক্ষয়। কিন্তু পাথরটা শুধু ভেঙে কোথাও স্থানে কোথাও গেল না, একই জায়গায় পড়ে থাকলো, তাকে বলবো আমরা আবহ বিকার, তাই না? আচ্ছা, দুটো ওই যে আমি পড়ালাম অবরোহণ আর আরোহণ, ওটার মধ্যে পার্থক্য মনে আছে? অবরোহণ মানে কি, অবরোধ, উচ্চতা থামিয়ে দেওয়া। আরোহণ মানে কি, আপনি আরো উচ্চ হন, তাই না? একটা আরোহণ হওয়া একটা পর্বতের নাম মাউন্ট এভারেস্ট বা হিমালয়। ওকে, ক্ষয়ীভবন। ক্ষয়ীভবন কি এবার? যে প্রক্রিয়ায় আবহ বিকারের পদার্থ, সেগুলো নদী, বায়ু, হিমবাহ দ্বারা উৎপত্তি স্থল থেকে অন্যত্র পরিবাহিত হয়, তাকে বলে ক্ষয়ীভবন। তাহলে সেই পাথরটা এখানে যেটা ভেঙে গেল, তো একই জায়গায় থাকলো, সেটাকে বললাম আবহ বিকার। কিন্তু যখন সেটা এখান থেকে নিচে পড়ে গেল, তখন সেটাকে বললাম পুঞ্জিত ক্ষয়। এবার নদীতে পড়ে যখন সেটা গড়াতে 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 ধরে নাও দার্জিলিং গিয়ে সেটা হয়েছে, গড়াতে গড়াতে কলকাতা পৌঁছে গেল,
অথবা গড়াতে গড়াতে সেই দক্ষিণবঙ্গে পৌঁছে গেল, তাহলে সেটাকে কি বলবো? সেটাকে বলবো ক্ষয়ীভবন। মানে সেটা ভাঙলো, ভেঙে নদীতে পড়লো, নদীতে গড়ে গড়ে সেটা অনেক দূর অবধি চলে গেল, সেটাকে বলবো ক্ষয়ীভবন। ক্ষয়ীভবন মানে কি? কোনো শিলা ক্ষয় হওয়া। কিভাবে ক্ষয় হবে? যখন সেটা চলতে থাকবে, রোল করতে থাকবে, একটা এবড়ো খেবড়ো পাথর যখন এখানে পড়বে, সেটা গড়াতে 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 যখন সমুদ্রের পাশে পৌঁছাবে, তখন দেখবে কত সুন্দর গোল পাথর হয়ে গেছে। তুই বলবে, ইস কি সুন্দর গোল পাথরটা, কিন্তু ওটা অ্যাকচুয়ালি কি কোনোদিন গোল ছিল? কখনোই ছিল না। ওটা অ্যাকচুয়ালি একদিন এরকম কঠিন শিলা দেখতে ছিল, এরকমই। এরপরে আমরা আসছি সেই আবহবিকার এবং ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। তোমরা দেখলে আবহবিকার মানে এক জায়গায় থাকতে হবে, ক্ষয়ীভবন মানে স্থান পরিবর্তন করবে, পদার্থ উৎপত্তিস্থলেই পড়ে থাকে, পদার্থ উৎপত্তিস্থল থেকে অনেক দূর চলে যায়। এটা হয় উষ্ণতা এবং বৃষ্টিপাতের ফলে, আর এটা হয় নদী, বায়ু, হিমবাহের ফলে। এখানে কোন কোন মাটি দেখা যায় আর এখানে কোন কোন মাটি সৃষ্টি হয় সেটা দেখে নিও। ওকে, এরপরে আমরা আসছি নেক্সটে আরোহণে। আরোহণটা কি আমরা ভালো মতোই জানলাম। আরোহণ মানে হচ্ছে উচ্চতা বাড়ানো, ঠিক আছে। এরপরে আমরা অবরোহণ এবং আরোহণের দুটা পার্থক্য দেখে নিচ্ছি। অবরোহণে কি হয়? উচ্চতা কমে যায়। আরোহণে কি? উচ্চতা আরও উপরে ওঠে। তারপরে এটি মূলত ক্ষয়ের প্রক্রিয়া। অবরোহণ আসলে কি? উচ্চতা নামিয়ে দেওয়া মানে ক্ষয় করছে, তাই না? আর আরোহণ মানে হচ্ছে একটা সঞ্চয় প্রক্রিয়া। কি কি শক্তি কাজ করে? দুটোতে একই শক্তি কাজ করে বলা চলে। তারপর উঁচু ভূমি সমতল নিচু ভূমিতে পরিণত হয়, মানে উঁচু ভূমিটা নিচু হয়ে যায় আর এটাতে গর্তটা ভরাট হয়ে উঁচু হয়ে যায়, কারণ আরোহণ মানে হচ্ছে উচ্চতা বাড়ানো। জৈবিক প্রক্রিয়ার দ্বারাও জানো কখনো কখনো ভূমিরূপ গঠন হয়। জৈবিক প্রক্রিয়া মানে যেগুলো প্রাণীরা করে। কি বললাম? জৈবিক প্রক্রিয়া যেগুলো প্রাণীরা করে। সাপোজ ধরে নাও একটা পাহাড়ের ওখানে ভূমিরূপ আমি গঠন করতে পারবো কি না মানুষ হিসেবে? অবশ্যই পারবো। পাহাড় কেটে রাস্তা কারা বানাচ্ছে? মানুষেরা বানাচ্ছে। এটা দিয়ে ভূমিরূপ গঠন হচ্ছে না? অবশ্যই হচ্ছে। পাহাড় কেটে রাস্তা বানানো এক ধরনের কিন্তু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। যেমন প্রাণীরা, এই যে শেয়ালগুলো রয়েছে, কেঁচো রয়েছে, পিঁপড়ে, ইঁদুর রয়েছে, তারা গর্ত করে সেখানে কিন্তু কি তৈরি করে? তাদের বাসা তৈরি করে। তারপর উদ্ভিদ কি করে? উদ্ভিদ কিন্তু মাটিকে ফাটিয়ে সেখানে শিকড় ঢুকিয়ে সেখান থেকে তারা তাদের যেগুলো নিউট্রিশনগুলো সেগুলো নেয়। তারপর মানুষ কি করে? মানুষ পাহাড় কেটে বা পাহাড়ে টানেল করে সেখানে রেলগাড়ি তৈরি করে, রেলগাড়ির রাস্তা। তো এভাবেও কিন্তু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ঘটে। এবার আরেকটা মজার জিনিস, এই প্রক্রিয়াটা চলতেই থাকে পৃথিবীতে। হয় কোটি কোটি বছর লাগে, অনেক কোটি কোটি বছর লাগে, কিন্তু যেই জায়গাটা এক সময় ধরে নাও একদম নিচু হয়ে গেছে, এই যে অবরোহণের দ্বারা একদম নিচু হয়ে গেছে, সেই জায়গাটা এককালে আবার উঁচু হবে, আবার সেই অন্তর্জাত প্রক্রিয়া হবে, আবার সেই জায়গাটা নিচু হবে, আবার সেই জায়গাটা উঁচু হবে, এভাবে চলতেই থাকবে। ঠিক আছে? তাহলে স্যার সেই হিমালয়টা কি কোনোদিনও নিচু নামতে পারে? ইয়েস, অবশ্যই নামবে। আমরা যদি কোটি বছরের কথা ধরি, কোটি কোটি বছরে অবশ্যই হিমালয়ের হাইট কমে যাবে। আবার হিমালয় আবার সেই কোটি কোটি বছর পর আবার হাইট বেড়ে যাবে, এরকম হতেই থাকবে। তো মনে রাখতে হবে এটা একটা চক্র প্রক্রিয়া। ওকে, এটা চলতে থাকে। দেখে নাও চক্রটা, তোমরা ভালো মতো লিখে নিতে পারো। ওকে, শেষে তাহলে আমরা কয়েকটা এমসিকিউ দেখে নিচ্ছি, যে গ্রেডেশন শব্দের প্রবর্তককে। ওকে, এগুলো তোমাদের আসতে পারে এমসিকিউয়ে, এবং বাকিগুলো দেখে নাও। তবে আমি আশা করছি তোমাদেরকে এই ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের ভূগোলে কিন্তু খুব ডিটেলে ক্লাস আমাদের আলফা ব্যাচের মধ্যে আসছে। আলফা মহাকম্ব ব্যাচটি তুমি নিয়ে নিতে পারো, যেখানে ইংলিশ, বেঙ্গলি এবং জিওগ্রাফি আর হিস্ট্রি পড়ানো হয়। যদি তুমি ইংলিশ, বেঙ্গলি, জিওগ্রাফি নিতে চাও তবুও সেটি নিতে পারো। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বারে আমার কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে। সেখানে আমি বলে দেবো তুমি কীভাবে ব্যাচটি নিতে পারবে। ইউটিউবে সমস্ত ক্লাস কিন্তু আসবে না, কিন্তু সেই ব্যাচে আমি এরকম অ্যানিমেটেড নোটসের দ্বারা তোমাদের কিন্তু বোঝাবো। আর অ্যাপের মধ্যে এই যে নোটটি রয়েছে এটি তোমরা পাবে, আর এটি দেখে দেখে তোমরা পড়ে নিতে পারবে। খুব ইম্পর্টেন্ট প্রিমিয়াম নোটসগুলো, যেখানে এমসিকিউ এর পুরো বিবরণ দেওয়া থাকবে। ধরে নাও একটি কোশ্চেন আছে, সেই কোশ্চেনটি দিয়ে নিচে ওই কোশ্চেনটি অ্যান্সার কেন হলো পুরোপুরি বিবরণ দেওয়া থাকে 2-3 লাইনের। তো আমাদের নোটগুলোও কিন্তু খুবই প্রিমিয়াম, তাই অবশ্যই নিতে পারো। আর সব থেকে বিশেষ করে এই
অ্যানিমেটেড নোটগুলো দিয়ে যখন তুমি পড়বে তোমার সমস্ত পড়াগুলি একদম ক্লিয়ার হয়ে যাবে। আর বলে রাখি, এবারের ভূগোল যে তোমাদের সিলেবাস রয়েছে ক্লাস 12-এর সেমিস্টার 3 সেমিস্টার 4, সেটা কিন্তু কোনো ছেলেখেলা নয়। তোমাদেরকে ভালো করে পড়তে হবে, নয়তো রেজাল্ট কিন্তু সেরকম আসবে না। কারণ ভূগোলের সিলেবাস অনেক ভাস্ট রয়েছে, অনেক বড় রয়েছে। আর আমি বলে দেবো পার্সোনালি কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। তাই জয়েন হয়ে নাও আলফা ব্যাচটি, মহাকম্বো ব্যাচটি, যেখানে পার্সোনালি আমার ক্লাসগুলো তুমি করতে পারবে, মক টেস্ট দিতে পারবে, আর সঙ্গে তুমি এই ক্লাসগুলো করে করে স্মার্ট নোটস দেখে নিজে নিজে নোট করতে পারবে। সি ইউ সুন গাইস।